স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থী। নির্বাচনী প্রচারে জমে উঠেছে গ্রামগঞ্জ। জমজমাট প্রচার এবং গণসংযোগ চলছে গ্রামগঞ্জ এবং হাটবাজারে। নির্বাচনী প্রচারণায় মুখর চায়ের আড্ডা। করোনা মহামারীর মধ্যেও ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা। দুই বিভাগের 6 জেলার 161 ইউপির ভোট সোমবার। আজই শেষ হচ্ছে প্রচারণা। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনার ধাক্কা কাটিয়ে আবারও নির্বাচনী আমেজ এখন বেশ কিছু গ্রামীণ জনপদে। ইউনিয়ন আর পৌরসভা নির্বাচনকে ঘিরে এখন জমজমাট স্থানীয় রাজনীতির মাঠ। বিএনপি এই নির্বাচনে অংশ না নিলেও দলীয় প্রতীক নৌকা আর লাঙ্গলের পাশাপাশি রয়েছে বিভিন্ন দলের স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন মার্কার ছবি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। যে যোগ্য ব্যক্তি তাকে দলমত নির্বিশেষে ভোট প্রদান করতে চাই। কোন একজন প্রার্থী চায় যিনি আমাদের সুখ দুঃখে এবং এই জলবদ্ধতা নিরসনে কাজ করবেন। গণজমায়েত আর পরস্পর বিরোধী বক্তব্যে সরগরম নির্বাচনী মাঠ। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। অনেকগুলো কাঁচা রাস্তা করেছিলাম, সেগুলো ইনশাল্লাহ আমি সেগুলো ফাঁকাকরণের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্যের সহযোগিতায় সেগুলো আমি ফাঁকাকরণ করে দেব। বেশ কিছু অস্ত্রধারী মাইজি থেকে শীর্ষ সন্ত্রাসীগুলা এই আমার 8 নম্বর ওয়ার্ডের একটা যে এলাকায় প্রশাসন যেতে পারে না, দুর্গম এলাকা, ওই এলাকায় অবস্থান করতেছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যারা গ্রামকে শহরকে করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, আমি আমার জায়গা থেকে সে কাজটি করব। দলীয় রাজনীতির বাইরে স্থানীয় সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং শালীন বাণিজ্য বন্ধ করব। সকল মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমার যে প্রতিপক্ষ প্রার্থী রয়েছে, নৌকার প্রার্থী, তিনি আমার প্রচারণার কাজ শুরু থেকে আমার কর্মীদের উপর এবং আমার উপরে হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু নির্বাচনে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। কোলাউড়া উপজেলায় একটা ইভিএমের মাধ্যমে এবং 9টি হবে সাধারণ ব্যালটের মাধ্যমে। আর তালা উপজেলায় 3টা ইভিএমের মাধ্যমে, আর বাকি ইউনিয়ন 8টা সাধারণ ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, 3 জন ম্যাজিস্ট্রেট, অ্যাসিলেন্ট, ইউনো মহোদয় সহ আমরা সবাই একটা ভালো নির্বাচন করার জন্য আমরা আগাচ্ছি। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর 161 ইউপি ও 9 পৌরসভার ভোট গ্রহণ সোমবার। সেই হিসেবে আজই শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অঞ্চলভেদে মাসে 1200 থেকে 2000 টাকায় কেনা কার্ডে মেলে রাজধানীতে অবৈধ অটোরিকশার সড়কে চলার কথিত লাইসেন্স। আর সেই কার্ড মেলে সরকারি কোনো দপ্তর নয়, বরং ক্ষমতাসীন দলের কিছু নেতার বিশেষ কার্যালয়। রাস্তায় পুলিশ আর লাইনম্যানদের কার্ড দেখালে অবৈধ অটোরিকশার বৈধতা মেলে। কার্ড আর টোকেন বিক্রি করে দিনে কোটি টাকা হাতিয়ে নেয় কিছু চক্র আর কতিপয় পুলিশ সদস্য। আরিফিন শাকিলের বিশেষ প্রতিবেদনে আজ প্রথম পর্ব। সারা দেশে সেই সমস্ত রিক্সা ভ্যান আমরা বন্ধ করার সিদ্ধান্ত আজকে এই সভাতে হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন নির্দেশনার পরও কোথাও অটোরিকশার দাপট কমার খবর মেলেনি, বরং রাজধানীর অলিগলি, সড়ক কিংবা মাঝে মধ্যে ভিআইপি সড়কেও নিয়ম নীতিহীন এই বিপজ্জনক যানের দেখা মেলে। অপরিপক্ক চালকের হাতে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা, অথচ বাহনটি চালানোর কথা শুধু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের। রাজধানীর খিলগাঁও ত্রিমোহনীতে এ নিয়ে কথা হয় অটোরিকশা চালক কবির হোসেনের সাথে। শারীরিকভাবে সুস্থ থাকলেও কম পরিশ্রম ও সময়ে বেশি আয় ভরসা অটোরিকশা। তাতে অবশ্য বেশি ভাড়া আদায় হলেও মাস শেষে ঘরে নিয়ে যেতে পারেন না সব। কারণটা অবশ্য পরিষ্কার করলেন রিকশার গায়ে লাগানো বিশেষ লাইসেন্স কেনার খরচ দেখিয়ে। খিলগাঁও, সবুজবাগ, মুগদা, এই 3 থানা মিলে একটা কার্ড করছে 1250 টাকা। কার্ডটা দিয়ে পাবেন ভাই। বিশেষ এই লাইসেন্স না থাকলে বন্ধ করে দেওয়া হয় চলাচল। গাড়ির জন্য লাইসেন্স এটা। এই কার্ডটা থাকলে পুলিশে ধরে না, না থাকলে পুলিশে জ্বালায়। কার্ড দিয়ে আমরা গাড়ি চালাইতে হলে টাকা পয়সা দিতে হয় কিছু। রিসিট নামক চাঁদাবাজির বাহক মূলত অটোরিকশার মালিকরা। গোরানের শের আলী তার 20টি অটোরিকশার জন্য মাসে 1200 টাকা হারে 24,000 টাকার রিসিট কাটেন। তবে কারা সেই টাকা নেন তা বলতে রাজি হননি তিনি। রোডে গাড়ি গেলেই পোলাপানে ধরে বহে, টাকা দিয়ে কাট কিনেন। এই যে পোলাপান
বা এলাকার ওই বাহিরের যারা ধরে হেরা খায়। প্রকাশ্য না হলেও গোপন প্রক্রিয়া চাঁদাবাজি চক্রে পুলিশ ছাড়াও ক্ষমতাসীন দলের প্রান্তিক কর্মীর হাত ধরে টাকা পৌঁছে যায় স্থানীয় শীর্ষ জনপ্রতিনিধিদের ঘরেও। ঢাকায় ঠিক কত সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে তার সঠিক হিসেব নেই কারোর কাছে, তবে চালকদের ধারণা সংখ্যাটা লক্ষাধিক। বিশাল সংখ্যক এই অটোরিকশা থেকে প্রতি মাসে বিভিন্ন হারে চাঁদা আদায় করা হয় কয়েক কোটি টাকা, অথচ রাস্তায় চলার কথা গুটি কয়েক অটোরিকশা, যা চালাবেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। যুবক ডেস্টিনি থেকে ই ভ্যালি, বিভিন্ন প্রলোভনে সর্বস্ব হারিয়ে দিশেহারা অসংখ্য মানুষ। এসব প্রতিষ্ঠানের মালিকরা এখন আইনের কাঠগড়ায়, কিন্তু লাখ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকার কোনো হদিস নেই। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিআইবি বলছে, সরকারের সদিচ্ছা থাকলে মালিকদের সম্পদ বাজেয়াপ্ত করা সহ বিভিন্ন প্রক্রিয়ায় গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া সম্ভব। তবে আইনজীবীদের মত, প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা না থাকলে গ্রাহকদের টাকা পাওয়া সত্যি কঠিন। প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিভিন্ন অফারের প্রলোভন দেখিয়ে লাখ লাখ গ্রাহকের কোটি কোটি টাকা বিনিয়োগ পায় ইভ্যালি অরেঞ্জের মতো ই কমার্স প্রতিষ্ঠান। শহর থেকে গ্রাম সব জায়গায় অল্প সময়ে পৌঁছে যায় লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে। শেষমেশ ই অরেঞ্জের বিরুদ্ধে 1100 কোটি টাকা আত্মসাতের মামলা চলমান, মালিকরা কারাগারে। আর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনও র্যাবের হাতে গ্রেফতারের পর আইনের কাঠগড়ায়। ইভ্যালির 1000 কোটি টাকার দেনার বিপরীতে অ্যাকাউন্টে আছে মাত্র 30 লাখ। এ অবস্থায় বিপাকে দেশের লাখ লাখ ই কমার্স গ্রাহক সর্বশান্ত হবার আশঙ্কায় ঘুরছেন পথে পথে। গভর্নমেন্ট লাইসেন্স দিচ্ছে, আমার কিন্তু দেখার বিষয় না যে এটা কিভাবে কি করতেছে। আজকে 20 থেকে 30 লক্ষ গ্রাহক একটা অনিশ্চয়তার মুখে পড়ে যাচ্ছে। 5 লাখ টাকার অর্ডারের মধ্যে একটা অর্ডারও পাইনি। 12,30,000 টাকা পাই গভর্নমেন্ট, এই টাকাটা গভর্নমেন্ট আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করুক। শুরু থেকেই সরকারের পক্ষ থেকে এসব ই কমার্সকে উৎসাহিত করা হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত স্পন্সর ছিল ইভ্যালি। অনেকে ইভ্যালিকে নিয়ে অ্যামাজন, আলিবাবার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হয়ে ওঠার স্বপ্নও দেখেছিলেন। ই অরেঞ্জে আপনি যে কোনো পণ্য কিনতে পারবেন অর্ধেক মূল্যে। অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই অরেঞ্জ। বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সবার চোখের সামনে এসব ব্যবসা করে এসেছে ইভ্যালি ই অরেঞ্জ। এখনকার বাস্তবতায় কি হবে গ্রাহকদের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাই বা কতটুকু? সরকার যেটা করতে পারে, যদি ওদের কোনো টাকা পয়সা থাকতো কোথাও, সেগুলো হয়তো অর্গানাইজ করে, কিন্তু সেরকম টাকা তো তাদের নাই। হ্যাঁ, সব মিলিয়ে সুযোগ কম। একমাত্র সুযোগ ছিল সেটা হলো ওই যদি ইনভেস্ট করে কেউ ব্যবসা বাণিজ্য করে তাদেরকে দেওয়া হয়েছে, ওই সুযোগটা ছিল, কিন্তু এখন সেই সুযোগটা কম। যে অর্থ সম্পদে তারা বন্ধভাবে মালিক হয়েছেন সেটা বাজেয়াপ্ত করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাজেয়াপ্ত অর্থকৃত অর্থের উপর জরিমানা আদায় করতে হবে। তার উপর নির্ভর করে যথাযথ প্রক্রিয়ায় পর্যায়ক্রমে যারা প্রতারিত হয়েছেন গ্রাহকরা, তাদেরকে তাদের ন্যায্য পাওনা ফেরত দেওয়া সম্ভব বলে আমরা মনে করি। এর আগে ডেস্টিনি, যুবক সহ অনেক প্রতারণামূলক ব্যবসার সাক্ষী দেশের লাখ লাখ গ্রাহক। এবার অন্তত এসব ব্যবসার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে সব অংশীজনের সঙ্গে কাজ করার জন্য বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা মেজর ইকোনমিস্ট ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে পূর্বে ধারণ করা ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ফোরামের বিবেচনার জন্য 6 দফা প্রস্তাবও রাখেন বাংলাদেশ সরকার প্রধান। One of the most climate vulnerable countries, in addition to sea level rise, increase in salinity, river erosion, floods, droughts, we are also facing serious climate impact because of 1.1 million forcefully displaced Myanmar nationals, commonly known as Rohingya. Major economies have to work with all stakeholders globally in partnership for ensuring a sustainable future for the next generation. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার পথে যাত্রা বিরতি হিসেবে ফিনল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:30টার দিকে হেলসিঙ্কি ভান্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ফিনল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান।
হেলসিঙ্কিতে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা সফরকালীন আবাসস্থল হেলসিঙ্কির হোটেল ক্যাম্পে যান। দুদিনের যাত্রাবিরতি শেষে রোববার বিকেলে নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগেই নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, যারা ত্রাণ পাচ্ছেন সেসব মানুষেরা কি বলছেন? অর্থে আমি এখন আছি কিন্তু রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে। এখানে ত্রাণ সামগ্রী কিছুক্ষণ পর বিতরণ করা শুরু হবে এবং এর আগে কিন্তু কাঞ্চন অর্থাৎ নারায়ণগঞ্জে কাঞ্চন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সেখানে কিন্তু ২,০০০ দরিদ্র মানুষের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এবং যারা সেসব ত্রাণ সামগ্রী পেয়েছেন তারা একটি কথাই বলছেন যে এই করোনার সময় বসুন্ধরা গ্রুপের কাছ থেকে যে তারা যে খাদ্য সামগ্রী পেয়েছেন এই জন্য তারা খুশি, কারণ অনেকেরই আসলে কাজ নেই, অনেকেই কর্মহীন এবং আপনাকে যেটি জানিয়ে রাখি সেটি হলো সেখানে চাল, ডাল, আটা, তেল সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী কিন্তু দেয়া হচ্ছে এবং এর আগে যেহেতু কাঞ্চন ইউনিয়নে দেয়া হয়েছে এখন রূপগঞ্জ ইউনিয়নে দেয়া হবে। কিছুক্ষণ পরে হয়তোবা এখানে খাদ্য সামগ্রী বিতরণ যে আয়োজন সেটি শুরু হবে। বসুন্ধরা গ্রুপ যে ত্রাণ সামগ্রীগুলো অর্থাৎ খাদ্য সামগ্রীগুলো দিচ্ছেন সেটি বিতরণ করবেন এখানকার যে স্থানীয় রূপগঞ্জ পৌরসভার যে চেয়ারম্যান আছেন গাজী সালাউদ্দিন, উনি আসলে বিতরণ করবেন। আর এরপরে কিন্তু দাউদপুর ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে, সেটি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। অর্থাৎ গত ২ বছর থেকে যে করোনার কারণে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, সেই ধারাবাহিকতাই কিন্তু আজকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং 3টা স্পটে কিন্তু প্রায় ২,০০০ মানুষের হতদরিদ্র মানুষের মধ্যে কিন্তু এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং এর পরবর্তীতে দাউদপুর যে ইউনিয়ন সেখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে এবং সাধারণ মানুষজন এই খাদ্য সামগ্রী পেয়ে কিন্তু খুশি প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই সময় দেশব্যাপী যে বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে সেটি তারা খুশি। এবং আমি একজনকে ধরি যে যদি জিজ্ঞেস করি যে চাচি এখানে কি নিতে আসছেন, মানে বসে আছেন কেন? চাল ডাল দিব শুনছি গরিব রে নিতাম। আচ্ছা, আরেকজনের সাথে একটু কথা বলি। এখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে, এই করোনার মধ্যে অনেকের তো কাজ নেই, আপনারা খাদ্যের জন্য অপেক্ষা করছেন, কতক্ষণ ধরে কেমন লাগছে? গোটা অনেক খারাপ লাগছে যে আমরা আইসি নিতাম খাদ্য, যে চাল ডাল দিব এর লেগে আইসি, আমার মেম্বারে জানাইছি আইতাম বসুন্ধরাতে আঙ্গ বলে দিব খাওয়ান এর লেগে আমরা আসছি। অর্থে যেটি বলছিলাম আসলে যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী যে বিতরণ করা হচ্ছে ধারাবাহিকভাবে গত 2 বছর থেকেই কিন্তু এবং বিশেষ করে সাধারণ মানুষকে এবং তাদেরকে কিন্তু আগে থেকে টোকেন দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ শৃঙ্খলা যেন ঠিক থাকে এবং করোনার মধ্যে আসলে অনেকেই যেহেতু গরিব দরিদ্র মানুষ আছেন সেক্ষেত্রে ধারাবাহিকভাবেই কিন্তু দেশব্যাপী যে খাদ্য সামগ্রী বিতরণ সেটি চলছে এবং যেন শৃঙ্খলা বজায় থাকে এর জন্য কিন্তু সবার হাতে আগেই টোকেন দেওয়া হচ্ছে এবং টোকেন এখানে যারা বসে আছে আপনি দেখছেন তারা কিন্তু টোকেন নিয়ে অবস্থান করছেন এবং তাদেরকে আজকে খাদ্য সামগ্রী দেয়া হবে এবং এই যে ধারাবাহিক প্রক্রিয়া এটি কিন্তু চলমান একটি প্রক্রিয়া। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সাধারণ মানুষ এবং হতদরিদ্র মানুষ বিশেষ করে বেকার মানুষ তাদের যে খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে এবং এটি চলছে এবং সামনে আরো বিভিন্ন জায়গায় দেয়া হবে। অর্থী, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রূপগঞ্জ থেকে সহকর্মী মাসুদা লাবণী যুক্ত হয়েছিলেন। এবারে করোনা আপডেট। দেশে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,147 জন।
নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১,৯০৭ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫,৪০,১১০ জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২,৯১৯ জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪,৯৭,০০৯ জন। ২৪ ঘন্টায় ২৯,৭৫৬টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬.৪১%। করোনার ধাক্কা কাটিয়ে খোলার প্রস্তুতি শুরু করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, ইসলামী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ করে ভিসি প্রফেসর ডক্টর শেখ আব্দুল সালামের সাথে আমার কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিশ্ববিদ্যালয় খোলার জন্য তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে ফেলেছে এবং সেই প্রস্তুতির মধ্যে আমরা নিজেরাও ঘুরে দেখেছি যে হলগুলো তারা ফিজিক্যালি বিভিন্ন হলের যেসব ময়লা এবং নোংরা পড়েছিল সেগুলো তারা পরিষ্কার করছেন। মূলত হলগুলো খোলায় এখন চ্যালেঞ্জ। এবং তবে বিশ্ববিদ্যালয় যে একেবারে বন্ধ তারা বিশ্ববিদ্যালয় কিন্তু সকল শ্রেণীগুলোর শেষ বর্ষের পরীক্ষা চলছে। আজও যেমন পরীক্ষা শুরু হয়েছে এবং এই মুহূর্তে পরীক্ষা চলছে। আমরা পরীক্ষা কেন্দ্রও ঘুরে দেখেছি। আমরা দেখেছি যে লাইব্রেরি খোলার জন্য খুব তোড়জোড় চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় আজকে লাইব্রেরি ঘুরে দেখেছেন। আমরা ভিসি মহোদয়ের সাথে কথা বলেছি, প্রফেসর আব্দুল সালাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকা নেওয়ার ব্যাপারে অন্য বিশ্ববিদ্যালয় থেকে তারা এগিয়ে এসেছেন এবং তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয় অনলাইনে সকল শিক্ষার্থীর সাথে যোগাযোগ করেছে। তারা খোঁজ নিয়ে জেনেছে যে টিকা নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা 8%-এরও কম, অর্থাৎ 92%-এর বেশি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিয়ে ফেলেছেন। অর্থাৎ টিকা নেওয়ার পরেই যে হলগুলোতে শিক্ষার্থীদের তোলা হবে, ইউজিসির এই ঘোষণা এবং এই ব্যারিয়ারের মধ্যে কিন্তু এই বিশ্ববিদ্যালয় আটকে পড়বে না বলে ভিসি আশা প্রকাশ করেছেন। তিনি আশা করেছেন যে অচিরেই। অনেক ধন্যবাদ আপনাকে। সহকর্মী জাহিদুজ্জামান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। দেশের পেশাদার সাংবাদিকদের সংগঠনগুলোর নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সংবাদ সম্মেলনে। স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত ছিল, বুদ্ধি চর্চা করে থাকে। বিশেষ করে আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাব একটি মুক্তিযুদ্ধের সময় আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং একটি মুক্ত বুদ্ধি চর্চার একটি পীঠস্থান। আপনারা জানেন এই জাতীয় প্রেস ক্লাব একটি জাতীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে মুজিবুর রহমান খাঁ, আব্দুল সালাম, তোফাজ্জল হোসেন, মানিক মিয়ার মতো সাংবাদিকরা এখানে নেতৃত্ব দিয়েছেন। এই ক্লাবে যদি কোনো কিছু প্রশ্ন আসে নেতৃত্ব নিয়ে, এটা আমি মনে করি যে ব্যক্তিগতভাবে এটা আমার নয়। আমি ব্যক্তির কোনো হিসাব চাওয়া হয়নি, এখানে চাওয়া হয়েছে ফরিদা ইয়াসমিন, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আপনারা খেয়াল করেন জাতীয় প্রেস ক্লাবকে এখানে আমি মনে করি টার্গেট করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, যেটা যাদের পূর্বসূরীদের আমরা যেই উত্তরাধিকার আমরা যে বহন করছি, আমাদের যারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ছিল, স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান বলা যায় এই জাতীয় প্রেস ক্লাব। এটাও আমাদের জন্য উদ্বেগের। এবং আমি মনে করি যে আমার ব্যাখ্যাটা আমি বলছি, হয়তো অনেকে বলবে যে জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠিত সংবাদপত্রের সম্পাদক থেকে শুরু করে সিনিয়র সাংবাদিকরা, বিভিন্ন স্তরের সাংবাদিকরা, তারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এই জায়গাটি। সেখানে তারা মর্মাহত হয়েছে। নাহলে আজকে আমরা জাতীয় এই প্রেস ক্লাবে আমরা সবাই কেন সংবাদ সম্মেলন করছি? কারণ আমাদের ভোটাররা মর্মাহত হয়েছে, তারা কষ্ট পেয়েছে যে আমাদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমি বলবো যে নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা, সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করা এবং সাংবাদিকতার সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করা। আমরা জানি যে যারা সংগঠন চালায় কি পরিমাণ কষ্ট করে এই সংগঠনগুলোকে চালাতে হয়। সংগঠনের নেতৃবৃন্দের কোনো সুযোগ নাই যে তারা সেখানে কোনো রকম অর্থের কোনো রকম নষ্ট করার কোনো সুযোগ। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম।
রাজধানীর মিন্টো রোডে সিআইডি কার্যালয় এই মুহূর্তে ব্রিফ করছে সিআইডি কর্মকর্তা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। কি পেয়েছি আমরা প্রাথমিকভাবে আসামিদি যারা আছে আনার পথে তাদেরকে আজকে আমরা কোর্টে সোপর্দ করব। তো প্রতি মাসে তারা 10 থেকে 15 লক্ষ টাকার প্রতিদিন 10 থেকে 15 লাখ টাকার তারা লেনদেন করছে ব্যাংকে। তার মানে 10 থেকে 15 লাখ টাকার কত মানুষ এখানে প্রতারিত হচ্ছে এটার একটি চিত্র দেখা যায়। এবং তাদের এখন তো জানা মতে তারা প্রায় 6 মাসের অধিক সময়কাল ধরেই এই প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। আমরা 3 জনকে গ্রেপ্তার যে করেছি তাদেরকে রিমান্ডে এনে বাকি কারা এর সাথে জড়িত সেটা আমরা দেখব। আমাদের যেটা ধারণা যে অনেকেই প্রতারিত হয়েছেন, দয়া করে এই ধরনের কাস্টমস কর্মকর্তা ভুয়া পার্সেল অথবা বিদেশে চাকরির লোভে যেন না পড়েন, এই বিষয়গুলি সবাইকে একটু সজাগ থাকা এবং সজাগ করানো এই বিষয়গুলি দরকার। আর আমাদের কাজ যেটা হলো এই ধরনের প্রতারকের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। ধন্যবাদ। প্রথমটি প্রশ্ন তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফেসবুক আইডি খোলে এবং বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমস কর্মকর্তার কথা বলে। তো এটা একটি প্রাতিষ্ঠানিক কোনো প্ল্যাটফর্মটাকে ইউজ না করে তারা যে টাকা উদ্ধারের যে বিষয়গুলো আছে সেটা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে করা হয়। এখানে ভুয়া ট্রেড লাইসেন্সের মাধ্যমে করা হয় এবং মানে জনগণ যেই প্ল্যাটফর্মে তাদের সাথে যোগাযোগ করে সেটা কিন্তু এক এক সময় এক এক নামে হয়ে যাচ্ছে। যেহেতু বিদেশ থেকে চাকরির প্রলোভন, যে প্রথম যে আমাদের ভিকটিম সে পেয়েছে ড্রিম জবস ইন কানাডা, একটা ওয়েব পেজে যোগাযোগ করে কিন্তু সে কাজটা করছে। এটা অন্য সময় কানাডার জায়গায় ইউকে হয়ে যেতে পারে বা অন্য সৌদি আরব হয়ে যেতে পারে বা অন্য কিছু হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে পার্সেল পাঠানো হচ্ছে, যেটা আমরা দেখেছি বিভিন্ন সময় পার্সেলের বিষয়টি বেশি পেয়েছিলাম আমরা আগে, যে বিভিন্ন বিদেশি নাগরিক যারা এগুলি করে। তো এটা তো তারা করে যে প্রলোভনের যে ধরনের বিষয়গুলিতে জনগণ সহজেই পা ফেলবে, তারা সবসময় এটাই চিন্তা করে সেই ধরনের প্রলোভন দেখিয়ে কিন্তু টাকাগুলি হাতিয়ে নেয়। তো সিআইডি কার্যালয়ে ব্রিফ করছিলেন সিআইডি কর্মকর্তা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেই ব্রিফিংয়ে। দেশের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগ ক্ষেত্র মহেশখালীতে চলছে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কর্মযজ্ঞ, যাতে অংশ নিয়েছেন বিশ্বের 14 দেশের 5.5 শতাধিক প্রবাসী শ্রমিক। আর এসবই ঘটছে একসময় শুধু জেলেদের জীব বলে পরিচিত সমুদ্র পাড়ের মাতার বাড়িতে। দেশের দক্ষিণ পূর্বে সেই প্রান্তসীমা ঘুরে এসে জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট। ক্যামেরায় ছিলেন হায়দার আলী। পাখির চোখে আগে দেখা কক্সবাজার জেলার মহেশখালী আর আগের মতো নেই। খুব প্রয়োজন না হলে যে পথ মারাতো না কেউ, সেই উত্তাল মহেশখালী চ্যানেল এখন এমন ব্যস্ত। সরকারের 10 মেগা প্রকল্পের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দের এই মাতার বাড়ি প্রস্তুত হচ্ছে প্রযুক্তির সবশেষ স্পর্শ নিয়ে। এত বড় একটা প্রজেক্টে যদি আমি ফিজিক্যালি থাকি একজন ইঞ্জিনিয়ার হিসেবে, আমার মানে জ্ঞানের প্র্যাকটিস হচ্ছে, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট হচ্ছে। আগে আমাদের এখানে লবণের চাষ করতো আপনার, এখন তো ধরেন সবাই অনেক চাকরিজীবী হয়ে গেছে, এখন স্বাবলম্বী। গভীর সমুদ্র বন্দরের খরচ যোগ হয়ে মাতারবাড়ি প্রকল্পের বাজেট আগের 35,900 কোটির বদলে এখন 52,000 কোটি টাকায় ঠেকতে যাচ্ছে, যা পদ্মা সেতু ও মেট্রো রেল প্রকল্পের মিলিত বাজেটের সমান। অলরেডি আমরা 14.3 কিলোমিটার চ্যানেল তৈরি করে ফেলেছি, যেটার গভীরতা 18.5 এবং উইডথ হচ্ছে 250 মিটার। ইতিমধ্যেই এখানে মাদার ভেসেল আসা শুরু করেছে। পোর্ট ওয়ার্কসের কারণে আমার এইগুলো বেড়েছে। মাতারবাড়ির বেজলোড কেন্দ্রের বিদ্যুৎ মূল গ্রিডে যোগ হলে তেলভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর নির্ভরতা কমে আসবে। ওখানে টোটাল প্রজেক্টে হবে 800টা প্রজেক্ট, তার মধ্যে 31টা প্রজেক্টই আমাদের মন্ত্রণালয়। ডিপসিতে যেসব জিনিসগুলো অ্যাডভান্টেজ নেওয়া দরকার, প্রাইসিং এর ব্যাপার, যেমন ওখানে যদি এলএনজি পোর্ট হয়ে যায় তাহলে এলএনজির ক্ষেত্রে আমাদের খরচ কমে আসবে। 2024 সালের জানুয়ারিতে প্রথম 600 এবং জুলাইয়ের মধ্যেই দ্বিতীয় 600 ইউনিটের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের উৎপাদিত মোট বিদ্যুতের এখনও শতকরা 30% আসছে তেল থেকেই। চড়া মূল্যে কেনা সেই তেলের উপর নির্ভরতা কাটাতেই তৈরি হচ্ছে মাতারবাড়ির এই বিপুল আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল বেসড বিদ্যুৎ কেন্দ্র। তবে
একই সাথে এই বিদ্যুৎ কেন্দ্রের খরচ ঠিক কোথায় গিয়ে ঠেকছে তার দিকেও নজর রাখছেন সবাই। বোরহানুল হক সম্রাট, নিউজ 24, মহেশখালী, কক্সবাজার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের নারী মন্ত্রণালয়কে পরিবর্তন করে সেখানে পাপ ও পুণ্য মন্ত্রণালয় স্থাপন করা হয়েছে। শুক্রবার কাবুলের নারী বিষয়ক মন্ত্রণালয়ের সাইনবোর্ড খুলে সেখানে পাপ ও পুণ্যের মন্ত্রণালয়ের নামে নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে। নারী বিষয়ক মন্ত্রণালয়ের নারী কর্মীরা অভিযোগ করেছেন ভবনে তাদের প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা একসাথে হয়ে এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ জানান। ভবনের ছবি ও এক প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানায়, সাইনবোর্ডটিতে আরবি ভাষায় লেখা রয়েছে প্রার্থনা নির্দেশনা এবং পুণ্যের প্রচার এবং পাপ ঠেকানো মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের বিষয়ে তালেবানদের তরফ থেকে কোনো আলাদা বিবৃতি আসেনি। চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘ শুভ্রার ঘরে হলুদ কালো ডোরাকাটা শাবক। বাচ্চা জন্মের পর বাঘিনী হিংস্র হওয়ার মানুষের আদরেই বড় হচ্ছে সাদা বাঘের বাচ্চাটি। ছাগলের দুধ খাইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা চিড়িয়াখানার কিউরেটর শাহাদাতের। বাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় খুশি দর্শনার্থীরা, তবে দর্শনার্থীদের আরও আকর্ষণ বাড়াতে হাতিসহ আরও নানা প্রাণী বাড়ানোর চেষ্টা কর্তৃপক্ষের। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।